আসলে আমাদের যে দিল্লিতে প্রতিনিধি আছেন গৌতম ঘোষ, তিনি একটি লেখা লিখেছেন যেটি আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে dw.com এর বাংলা ওয়েবসাইটে এই মুহূর্তে সেটি আছে। আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হলেন। দুই দেশের মধ্যে 7টি সমঝোতা হয়েছে, মোদী ও হাসিনা তাদের কথা বললেন, কিন্তু তিস্তা চুক্তি হলো না। সীমান্ত হত্যা নিয়ে একটি কথাও কেউ বললেন না। রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল পাওয়ার ব্যাপারে কোনো কথা হলো না। এমনকি 7টা সমঝোতা হলেও বিশাল বড় কোনো ঘোষণা হলো না। সাধারণত একজন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের পর প্রাপ্তি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনার শীর্ষ বৈঠকের পর প্রাপ্তির তালিকা খুঁজতে গিয়ে সমস্যায় পড়লেন সাংবাদিকেরা। আমার কাছে মনে হয় যে এত কম জায়গায় এত সুন্দর করে অবস্থাটা আর বোঝানো যেত না। বাংলাদেশের প্রধানমন্ত্রী 2019 সালে দিল্লি সফর করেছিলেন, 3 বছর পরে আবার দিল্লি সফর করতে গেলেন। আমরা জানতাম, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর কথাটাকে কেউ ছেলে খেলা, কেউ তার বাচালতা, কেউ তিনি বেশি কথা বলেন, এগুলি সেগুলি বলছেন। কিন্তু আমি কিন্তু প্রথম থেকে বিশ্বাস করছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী ঠিক কথাই বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতেই গেছেন, আসলে তার এজেন্ডা ছিল পরবর্তী নির্বাচনে শেখ হাসিনাকে কিভাবে সহায়তা শেখ হাসিনা ইন্ডিয়ার কাছ থেকে পেতে পারেন, ইন্ডিয়া কিভাবে ভারতে বাংলাদেশের স্বার্থ বজায় রেখে আওয়ামী লীগকে সহায়তা করতে পারে, এটাই ছিল আসলে এজেন্ডা। পররাষ্ট্রমন্ত্রী একটা কিছু ভুল কথা বলেন নাই, এবং পররাষ্ট্রমন্ত্রী ওইটা আসলে যেটা হয়েছে যে ওইটা উনি গোপন করে যেতে পারতেন যথেষ্ট পররাষ্ট্রমন্ত্রী সুলভ কূটনৈতিক বাচালতা দিয়ে, কিন্তু সেটা উনি না করে সেটা উনি বলে দিয়েছেন। ওটাই হয়েছে, কারণ যেগুলি হয়েছে। এবং আপনি দেখেন নিউজ স্পিক বলে একটা কথা আছে। নিউজ স্পিকের ব্যাপারটা কি, আসলে আপনি এটাকে কাছাকাছি বাংলা আপনি করতে পারেন শাক দিয়ে মাছ ঢাকা। তো সেই শাক দিয়ে মাছ ঢাকাটা কেমন? আপনি তিস্তা নদীর পানি, প্রধানমন্ত্রী বলেন অচিরেই সেই কিছু একটা হবে বলে প্রধানমন্ত্রীর আশা। অচিরে যে কিছু একটা হবে, সেই অচিরের মানে লেংথটা যে কত বড় সেটা তিনি বলেন নাই, বলার আসলে তার কোনো সুযোগও নাই। সেই জন্য যেহেতু আপনি তিস্তা নিয়ে কথা বলছেন, পাশাপাশি একটা কুশিয়ারার কথা আসলো, কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার। এখন তিস্তার পানি আমি পাই না, এর মধ্যে আবার কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার আপনি কেন বলা হয়েছে, সেগুলি আমার কাছে নিউজ স্পিক বলে মনে হয়, এবং সেগুলির আদৌ কোনো গুরুত্ব আছে কিনা আমি জানি না। এবং সবচেয়ে বড়, এর আগেও একবার এরকম হয়েছিল ফেনী নদীর চুক্তি। ফেনী নদীর চুক্তি, হ্যাঁ, মানে যেহেতু 54টা অভিন্ন নদী আমাদের আছে, আমি কোন একটা নদীর কথা বলে দিলাম যে এইসব নদী নিয়ে আমরা আসলে কথা বলতেছি। এবং জেএসির একটা মিটিং, যাতে জেআরসির একটা মিটিং যেহেতু 11 বছর পরে হয়েছে, সেই জন্য এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। কিন্তু ঘটনা হইতেছে যে এই পুরো ভারতে শেখ হাসিনার সফরটা যদি না মানে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন অন্য কোনো কিছু হয়, এইটা আমি খুবই অবাক হবো। কারণ হচ্ছে যে এইখানের মধ্যে যেই 7টা বিষয় বলা আছে, এই 7টা বিষয় আপনি কিছু পড়ে শুনিয়েছেন, আমিও কিছু পড়ে শোনা যায়। কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, বৈজ্ঞানিক সহযোগিতা, সুপ্রিম কোর্টের সঙ্গে ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে। আমি যতদিন ধরে সাংবাদিকতা করি বা আমি যা কিছু বুঝি, এগুলি করতে প্রধানমন্ত্রী লেভেলে কোনো রকম কোনো সমঝোতা স্মারক হওয়ার আমি দরকার দেখি না। 2017 সালে নরেন্দ্র মোদী প্রোটোকল ভাঙছেন বলে যে এইবারও ভাঙবেন, সে ততটা আশা বা না নিরাশার ক্ষেত্রে সেগুলি আসলে কোনো কিছুই মিন করে না। কারণ কানাডার প্রধানমন্ত্রী গিয়েছেন, সেখানেও একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জায়গায় গিয়েছেন, চীনের পররাষ্ট্র, কিন্তু আবার মোদী তাকে রিসিভ করতে গিয়েছিলেন, সেটাও সত্য। বেগম জিয়াকেও আসলে ভারতের প্রধানমন্ত্রী একবার রিসিভ করেছেন, একবার আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমার কাছে মনে হয় যে এগুলি বাড়তি আলাপ। কিন্তু আমি যেই জায়গাতে আসলে দৃষ্টি নিক্ষেপ করতে চাই, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা সংবাদ সম্মেলনের পর মিটিং এর পর সংবাদ সম্মেলনে তারা মুখোমুখি হলেন। সেইখানের মধ্যে আপনি দেখেন গত 2 বছরে কিন্তু নরেন্দ্র মোদী ভারতে অনেক বেশি সমালোচিত, তার অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, তার আসলে অতি সাম্প্রদায়িক ভূমিকার জন্য। আপনি দেখবেন ভারতের সুশীল সমাজ থেকে শুরু করে ভারতের রাইট থিঙ্কিং মেম্বার অফ দ্য সোসাইটি সবসময় নরেন্দ্র মোদীর সমালোচনা করতেছেন। আপনি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নরেন্দ্র মোদীর মুক্ত কণ্ঠে, উচ্চ কণ্ঠে প্রশংসা করেছেন, এবং তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী থাকলে সব সমস্যার সমাধান হবে। নরেন্দ্র মোদী থাকলে সব সমস্যার সমাধান হবে, সেটা মোদীর যে মানে রেগুলার যে স্লোগান, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, মানে মোদী মানে ইটস পসিবল, রাইট? মুমকিনের মানে হচ্ছে ইটস পসিবল। তো মোদীকে তিনি ভিশনারি নেতা বলেছেন। তো সেইগুলি প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হচ্ছে যে এখন ভারত বাংলাদেশের সম্পর্কের বাইরেও এখন আওয়ামী লীগ এবং বিজেপির সম্পর্কের জায়গায় একটু বেশি ঘনিষ্ঠতার ক্ষেত্রে শেখ হাসিনার আগ্রহটা বেশি এখন আমার কাছে মনে হচ্ছে। এবং সেইটা অবশ্যই 2টা কারণে হইতে পারে। একটা হচ্ছে যে ইলেকশনের সামনে রেখে একটা হইতে পারে, 2 নাম্বার আরেকটা হইতে পারে যে ইন্টারন্যাশনাল একটা প্রেশারের মধ্যে বাংলাদেশে কিছুটা আছে, সেটার মধ্যে। জি, তিস্তার কথাটা যে সাংবাদিকরা কেন বলতেছেন, সেটা আমার কাছে মনে হয় যেটা অলংকারিক, কারণ তিস্তা কোনো আলোচনার মধ্যেই ছিল না।
তিস্তা কোন জানাই ছিল এটা। এটা জানাই ছিল, এটা হবে না। কারণ আপনার কাছে মনে হয় না পররাষ্ট্রমন্ত্রী যিনি এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে আছেন, তিস্তা নিয়ে যদি বিন্দুমাত্র কোনো আলোচনা হতো তিনি এসে পাশাপাশি এটা বলতেন যে ঠিক আছে শেখ হাসিনা সরকারকে টিকায় রাখার কথা, পাশাপাশি যেরকম বলছি তিস্তার পানি দিতেও বলছে, এটা তুমি বলেন নাই। তিস্তা আলোচনার মধ্যে ছিল না, সীমান্তে হত্যা নিয়ে আসলে কোনো উল্লেখযোগ্য কোনো কিছু হওয়ার কথা ছিল না, রোহিঙ্গা নিয়েও আসলে আমরা বড় কোনো কিছু, এটা তো আসলে টেবিলে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি ভারতের প্রধানমন্ত্রী, আমরা টেবিলে আইসা বৈশা এখানে ঠিক করে ফেললাম, ব্যাপারগুলো এরকম হয় না। তার আগে আসলে টেবিলের বাইরে অনেকগুলি কাজ হয়, সেই কাজগুলি পররাষ্ট্রমন্ত্রীরা সবচেয়ে ভালো জানেন, তারা কিন্তু এরকম কোনো কিছু বলেন নাই, সুতরাং এগুলো এজেন্ডার মধ্যেই ছিল না। আপনি আরো দেখেন যে আমরা ওইখান থেকে যে রিপোর্ট পাইতেছি, এটা আরাফাতও নিশ্চয়ই বলবেন যে শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্যের মধ্যে তার আবেগের পরিমাণটাই বেশি ছিল। ভারত নিয়ে তার আবেগ আছে, তিনি 6 বছরের বেশি সময় ভারতে ছিলেন, সেই সময়কার সেই আবেগটা প্রকাশ্য হয়েছে। এবং নরেন্দ্র মোদী বলছেন যে বাংলাদেশ হচ্ছে ভারতের বড় একটা ট্রেড পার্টনার, তো এই ট্রেড পার্টনারশিপ কিভাবে বজায় রাখা যায়, কিভাবে আরো ভালো করা যায়, সেইটাই তার একমাত্র লক্ষ্য। অর্থাৎ নরেন্দ্র মোদী বিজনেসটা বোঝেন, নরেন্দ্র মোদী বোঝেন যে কিভাবে তার বিজনেসটা ফ্লারিশ করা যাবে, এবং শেখ হাসিনা আবেগের জায়গা থেকে ভারত এবং ভারতের যারা মানে তার সহযোগী আছেন তাদের কাছে তিনি তার এপিলটা করেছেন। এর মধ্যে দেশের নিয়ে চুক্তি বা দেশের মধ্যে কি পেলাম না পেলাম না, এটা নিয়ে আমরা আসলে কথা বলছি বটে, কিন্তু আমি খুব বেশি দেখি না এর মধ্যে কোনো কিছু পাওয়া না পাওয়া যায়। আমি এখন যেটা বুঝতেছি যে রাষ্ট্রের ক্ষেত্রে যেগুলো আমরা আলাপ আলোচনা করতেছি, যে এই তিস্তা, এই রোহিঙ্গা বা আরেকটা হচ্ছে ওই সীমান্তে হত্যা, সেগুলো এবার আলোচনার এজেন্ডায় ছিল না, কিন্তু কুশিয়ারা নদীর পানি বন্টন বা এই রেল চুক্তি বা সুপ্রিম কোর্টের চুক্তি, এগুলোর চেয়ে বড় কিছু চাওয়ার কথা না? আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন, তাহলে বন্ধুত্বের নিদর্শন সেটা আসলে কোথায়? এই বড় কিছু কি আমি চাইছি কিনা সেটাই 7টা প্রকাশ্য এজেন্ডার মধ্যে নাই। বড় কিছু আমি চেয়েছি কিনা সেটাই 7টা প্রকাশ্য এজেন্ডার মধ্যে নাই, কারণ 7টা প্রকাশ্য এজেন্ডা আসলে তুলনামূলকভাবে খুবই তুচ্ছ, মানে প্রধানমন্ত্রী লেভেলে কথা বলার জন্য সেগুলি খুবই তুচ্ছ এজেন্ডা, সেগুলি প্রকাশ্যে নাই। আমার আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনার জন্য বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী এই মুহূর্তে যতটা শক্তিশালী বা যতটা প্রয়োজনীয় বন্ধুত্ব, আমি কিন্তু নরেন্দ্র মোদীর কথায় বুঝছি না যে আওয়ামী লীগও তাদের জন্য এরকম প্রয়োজনীয় বন্ধু কিনা। কারণ আমার কাছে বরং মনে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার বা অন্য যে কোনো সরকারের একই হওয়ার কথা, কিন্তু শেখ হাসিনা স্পেসিফিকলি এবারই আমি এটা খেয়াল করছি যে উনি নরেন্দ্র মোদীকে সব মুশকিলের কি মুমকিন, কি একটা শব্দ, মুমকিন, মানে তিনি ভেবে নিচ্ছে নরেন্দ্র মোদী সব মুশকিল তিনি আসান করতে পারবেন, মোদী থাকলে সব হবে। এবার এটা হচ্ছে নতুন আমার বিবেচনায়। একটু জুজুর ভয়টা একটু কন্টিনিউ করি। জুজুর ভয়টা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ, আমি কেন এটাকে জুজুর ভয় বলি, যে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণভাবে ভারত নিয়ন্ত্রণ করে এবং ভারত আমাদের পাশে আছে, সেই জন্য আর আপনারা বিএনপি টিএনপি কেউ আসতে পারবেন না। এটা দেখেন, পররাষ্ট্রমন্ত্রীর যে কথাটা নিয়ে আমরা সবাই খুব হাই 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 করলাম, তাহলে পররাষ্ট্রমন্ত্রীকে আমি বাদ দিয়ে শেখ হাসিনা চলে গেলেন, তাহলে শেখ হাসিনার দায়িত্ব কি ছিল? শেখ হাসিনার দায়িত্ব ছিল হচ্ছে ভারতের যেই সব কথাগুলি দিয়ে আসলে হেডিং হওয়া যাবে যে মোদি থাকলে সব সম্ভব, আমরা মোদিজি এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে, এই জাতীয় কথাগুলি পরিহার করা, এই জাতীয় কথাগুলি তিনি পরিহার করার নাই। তিনি এমন ভাবে সেখানে গিয়ে কথা বলেছেন, তাতে মনে হয়েছে যে ভারত তার এত ঘনিষ্ঠ বন্ধু যে বিএনপি চাইলেও এখন কোনো কিছু করতে পারবে না, বিএনপি কোনোদিন ভারতের বন্ধু হতে পারবে না। ভারতের বন্ধু, যেটা আরাফাতও কিছুটা প্রশ্ন তুলেছেন, ভারতের বন্ধু কি আসলে বাংলাদেশ, না ভারতের বন্ধু আসলে শেখ হাসিনা এবং মানে আওয়ামী লীগ? এটার ক্ষেত্রেই তিনি আসলে পার্সোনাল টাচগুলি দিতে চেয়েছেন, যে আমি 6 বছর ভারতে থেকেছি, ভারতের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, এগুলি দিতে চেয়েছেন। সেই জন্য আমি এটাকে জুজুর ভয় বলি। আমার কাছে মনে হয় ভারতের কাছে কিছুই আসে যায় না, ভারতে এখানে আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, কিন্তু আওয়ামী লীগ সবসময় এটা প্রতিষ্ঠিত করতে চায় যে ভারত তার সঙ্গে পাশে আছে। এইটা আপনি দেখবেন ঠারে ঠোরে বিভিন্ন ভাবে এটা ভারত প্রতিষ্ঠিত করতে চায় যে তার সঙ্গে ভারত আছে।